This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH বিকেল ৫টা মানেই পাঁচ কথা মানেই এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর আপনাদের জন্য নিয়ে আসি। আমি মঞ্জিরা আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি। তালিকা প্রকাশ করতে হবে। তালিকা প্রকাশ করার সময়সীমা পেরিয়ে যাচ্ছে, তার কারণ দাগিদের তালিকা প্রকাশ করতে হবে। এসএসসি বারবার পিছিয়ে যাচ্ছে, বারবার তালিকা প্রকাশ করতে গিয়েও এসএসসির সেটা করা আর হচ্ছে না। পূর্ব নির্ধারিত সময় প্রকাশ করা হলো না এসএসসির দাগি তালিকার, এখনো ওয়েবসাইটে আপলোড করা হয়নি সেই দাগিদের তালিকা। কখন হবে, কখন তালিকা প্রকাশ হবে, সকলেই সেদিকে নজর করে রয়েছে। আপাতত সূত্রের খবর, সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে আজই চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। আদালতের গুঁতো, এবং সেক্ষেত্রে তালিকা প্রকাশ করতেই হবে। এবং সেক্ষেত্রে কখন তালিকা প্রকাশ, এই মুহূর্তে এই প্রশ্নই ঘুরছে সকলের মনে। সকলেই তাকিয়ে রয়েছে এসএসসির দিকে, কারণ এসএসসি বারবার করে সেই তালিকার সময়, তালিকা প্রকাশ করার যে সময়, সেটা সময় পিছিয়ে দিচ্ছে। পূর্ব নির্ধারিত সময় প্রকাশ হলো না এসএসসির দাগি তালিকা, কখন আর কত অপেক্ষা। সুমন মহাপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুমন, বারবার আমরা দেখছি যে সময় পিছিয়ে যাচ্ছে, মানে এসএসসি সময় কিনছে, এটা কি আমরা বলতে পারি? এবং সেক্ষেত্রে এতটা সময় লাগছে কেন? কখন তালিকা প্রকাশ হবে, আদৌ কি হবে, এই প্রশ্নগুলো তো উঠছেই। দেখো, এসএসসি আজকে এই তালিকা প্রকাশের জন্য কোনো সময় জানায়নি। আমরা সূত্র মারফত যেটা জানতে পারছিলাম যে ফার্স্ট আওয়ারের শেষের দিকে হয়তো এই তালিকা বেরিয়ে যাবে, কিন্তু এখনও কোনো ধরনের তালিকা প্রকাশ হয়নি। এবং এসএসসি জানাচ্ছে যে আজকেই তালিকা প্রকাশ হবে আপাতত যা খবর, তবে আরও কিছুটা সময় লাগবে। এসএসসি সময় কিনছে যদি তুমি বলতে চাও, তাহলে উত্তরটা হ্যাঁ, কারণ এসএসসির আরও কিছুটা সময় লাগবে এই দাগি তালিকা প্রকাশ করার জন্য। এখনও পর্যন্ত কোনো তালিকা প্রকাশ হয়নি। 3:20 এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি দপ্তরে প্রবেশ করেছেন, তিনি দপ্তরেই আছেন, তিনি কাজ করছেন, এবং আজকেই লিস্ট প্রকাশ হবে, এটা কিন্তু এখনও এসএসসির তরফ থেকে জানানো হচ্ছে। তবে কোনো তালিকা এখনও প্রকাশ হয়নি। এবং এসএসসি কেন দেরি করছে, সেক্ষেত্রে আমরা এটা জানতে পারছি যে এসএসসি ফুল প্রুফ করতে চাইছে, যাতে ভবিষ্যতে এটাকে নিয়ে আবার কোনো বিতর্ক তৈরি না হয়, তার জন্যই এই সময় লাগছে। সুমন, আমি তোমার কাছে ফিরছি। এই মুহূর্তে আন্দোলনকারীদের মধ্যে একজন মেহবুব মণ্ডল এবং চিন্ময়, তাদের বক্তব্য আপনাদেরকে শোনাই। যখন যোগ্য অযোগ্য প্রমাণিত হয়ে গেল, স্কুল সার্ভিস কমিশন লিস্ট পর্যন্ত পাবলিশ করবে, তাহলে যারা বৈধভাবে নিযুক্ত হয়েছিল তারা কেন ক্ষতিগ্রস্ত হবে? তারা কেন দ্বিতীয়বার পরীক্ষা দেবে? কেন তাদের জন্য কোনো অর্ডিন্যান্সের ব্যবস্থা হবে না? আমরা তাদেরকে আমাদের লয়ারের যে সাজেশন নিয়েছি, অর্ডিন্যান্স সংক্রান্ত বিভিন্ন ক্ষমতার, তারা সবাই মিলে মিলিতভাবে সেই চেষ্টা কেন করবে না? কেন রাজ্য বিধানসভা এটা নিয়ে তোলপাড় হবে না? এতে আমাদের লাভটা কোথায়? শুধু তারা পরীক্ষায় বসলো না, এতে আমাদের চাকরিটা কি আমরা ফিরে পাবো? আমাদের চাকরিটা তো ফিরবে তখনই যখন এই বাকি যোগ্যদেরকে পুনর্বহাল করা হবে। বাকিরা যে যোগ্য সেটা কোর্টও জানে, এবং কোর্ট সেটা মানছেও, বারবার বলছে তাদের কথায় আনটেন্টেড রাজ্য সরকার এবং 3টে অথরিটির জন্য এদের জীবনগুলো নষ্ট হচ্ছে। তাহলে তারপরেও কেন পরীক্ষা দিতে বাধ্য করা হচ্ছে? দেশের বিচার ব্যবস্থার কাছেও আমাদের একটা আবেদন সবসময় ছিল, এখনো থাকবে, যে যারা দাগি, শুধুমাত্র সেই সব ক্যান্ডিডেটরা তো শাস্তি পাচ্ছে, তাদের চাকরি চলে গেছে, টাকা ফেরত দিতে হবে, অনেক গল্প আছে, পরীক্ষা বসতে পারবে না। কিন্তু যারা এই সিস্টেমটা নিয়ে এলো, এই চুরি করার, এই দুর্নীতি করার, সেই সিস্টেমের কি শাস্তি হলো? আইনজীবী ফিরদৌস শামীম, তার বক্তব্য শোনাই আপনাদের। কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট নির্দেশ আছে, যেটা সুপ্রিম কোর্ট আপহেল্ড করেছেন। যারা এরকম ইললিগাল বেনিফিশিয়ারি রয়েছেন, চাকরি প্রাপক রয়েছেন, তাদেরকে প্রয়োজনে সিবিআই কাস্টাডিতে নিয়ে তদন্ত করতে পারবে, এবং তারা সেখানে নাম রিভিল করে দিন যে কাদেরকে তারা পয়সা দিয়েছিলেন। তবেই তো এই যে পয়সার রুট, সেটা তো আনার্থ হবে। আমরা তো চাইছি যে যারা যারা পয়সা পেয়ে বেনিফিশিয়ারি হয়েছেন, যারা এই চাকরি বিক্রি করে বেনিফিশিয়ারি হয়েছেন, তাদের তালিকা বের করতে হবে। সেটাই হবে প্রকৃত এই ধরনের টেন্টেডদের তালিকা, যারা এই গোটা পদ্ধতিকে ত্রুটিযুক্ত করেছেন।
সুমন আমাদের সঙ্গে রয়েছে, সুমনের সঙ্গে আরেকবার কথা বলবো। সুমন, দেখো চিন্ময়ের বক্তব্য যেটা ছিল এবং এই যে টেন্ডারদের তালিকা প্রকাশ করা হবে, আমার বক্তব্য হচ্ছে যে চাকরি ফিরে পেতে গেলে, চাকরি পেতে গেলে পরীক্ষায় বসতেই হবে। এই যে টেন্ডারদের তালিকা প্রকাশ করতে হবে, প্রকাশ করার পর কি লাভ হবে আসলে? তবে যে লাভটা হবে, যে আমরা বারবার সুপ্রিম কোর্টে দেখেছি যে রাজ্য সরকার এবং এসএসসি ভৎসনার মুখে পড়েছে, তার কারণ আইনজীবীরা অভিযোগ করেছেন যে অযোগ্যরাও এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলছিলেন নতুন পরীক্ষার ক্ষেত্রে। এই তালিকা থাকলে, এই দাগি তালিকা থেকে কেউ কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তুমি যদি বলো যোগ্যদের, অদাগীদের কি লাভ হবে, কোনো লাভ হবে না। তাদের পরীক্ষা দিতে হবে। বড় জোর তারা সুপ্রিম কোর্টে সওয়াল করার জন্য একটা পয়েন্ট পাবেন যে এসএসসি দাগিদের তালিকা প্রকাশ করে দিয়েছে, আমরা অদাগী, আমরা একেবারে নির্দিষ্ট অদাগী। এই কথাটা বলার স্কোপ ছাড়া আর কিছু যোগ্যরা পাবেন না। যেটা আরও একবার একটা দুর্নীতির পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছিল, একটা বেনিয়মের পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছিল, যে ঘুরপথে অযোগ্যরা কোথাও অ্যাপ্লিকেশন করে দিচ্ছিলেন, তারা আর অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এই একমাত্র সুবিধা হবে। সুমন, তোমার সাথে আমার কথা হবে এই মুহূর্তে। সুমন যেরকমটা আমাদেরকে জানালেন, আরও একবার আপনাদের স্পষ্ট করে দিই যে এই চাকরি করতে গেলে, ফিরে পেতে গেলে পরীক্ষায় বসতেই হবে আন্দোলনকারীদের। কিন্তু এক্ষেত্রে এই যে দাগিদের তালিকার কথা বলা হচ্ছে, সেই তালিকা প্রকাশিত হলে কি হবে? অনেক সময় যে কথাটা উঠে আসছিল যে অযোগ্যরাও এই দাবিদার হতে পারে, আবারও পরীক্ষায় বসতে পারে, এক্ষেত্রেও কি আবার নতুন করে কোনো দুর্নীতি হবে? সেই জায়গাটা যাতে না হয়, সেই জন্যই এই দাগিদের তালিকাটা প্রয়োজন। এবং দাগিদের তালিকা এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি, যেটা সুমন মহাপাত্র আমার সহকর্মী জানাচ্ছিলেন যে আজকেই সেই তালিকা প্রকাশ হবে। সেটা এসএসসির তরফ থেকে বলা হয়েছে এবং নির্দিষ্ট কোনো সময় বলা হয়নি, কিন্তু আজকে সেটা কখন হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলেই। দেখুন, সিদ্ধার্থ মজুমদার বেশ খানিকক্ষণ আগেই এসএসসি ভবনে এসে পৌঁছেছেন এবং তিনি ভেতরেই রয়েছেন। সুমন যেমনটা জানাচ্ছিলেন যে তিনি কাজ করছেন এবং সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি যে আজকেই এই দাগিদের তালিকা প্রকাশিত হবে, প্রকাশ করবে এসএসসি, কিন্তু সেটা নির্দিষ্ট ঠিক কোন সময় সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। সকলেই তাকিয়ে রয়েছে এসএসসি ভবনের দিকে। এদিকে রাজনৈতিক তরজা চলছেই, রাজনৈতিক নেতাদের বক্তব্য রইল। যোগ্য না, একদল সরাসরি বামাল ধরা পড়ে গেছে, আর একদল বামাল ধরা পড়েনি। সেই জন্যই কলকাতা হাইকোর্টে বলেছে যারা বামাল ধরা পড়েছে তাদের পুরো বেতনের টাকাটা ফেরত দিতে হবে, আর যারা বামাল ধরা পড়েনি তাদের টাকা ফেরত না দিলেও চলবে। যারা বামাল ধরা পড়েছেন তারা আগামী দিনে পরীক্ষায়ও বসতে পারবে না, কিন্তু যারা বামাল ধরা পড়েনি তারা পরীক্ষায় বসে তাদের যোগ্যতা মেধার ভিত্তিতে ঠিক হয়ে যদি তারা করতে পারে, শিক্ষক হিসেবে কাজ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই জটিলতাটাকে কন্টিনিউ করতে চান। 1803 জনের নাম প্রকাশ করেছে, এটা অসম্পূর্ণ তালিকা। এই সংখ্যাটা 6000 সামথিং, যেটা 22 সালে অভিজিৎ গাঙ্গুলি মহোদয় একদম সংখ্যা করে অর্ডার করেছিলেন। এখানে অন রেকর্ড 1803 জনের চাকরি অবৈধভাবে মমতা ব্যানার্জির সরকার দিয়েছে স্বীকার করার মধ্য দিয়ে প্রমাণিত হলো এই সরকার, যারা সংবিধানকে সামনে রেখে মন্ত্রগুপ্তির শপথ নিয়েছে, তারা এই ধরনের বেআইনি কাজ করেছে। এই যে 1803 অ্যাডমিটেড বেআইনি লোককে চাকরি দিয়েছে, বিজেপিকে সরকারে আপনারা আনুন। আমরা স্পেসিফিক সরকারে এলে এফআইআর করে মন্ত্রী আমলা যারা এই বেআইনি লোকদেরকে অ্যাপয়েন্ট করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠিনতম ব্যবস্থা নেব। বিজেপিকে আপনারা এপ্রিল মাস 2026-এ সরকারে আনুন। আমি কমিট করছি 8 মাসের জন্য, আপনারা 8 মাস পরে দেখে নেবেন, কথা কাজের মধ্যে মিলিয়ে নেবেন। এবং এই লোকগুলোর ভবিষ্যৎ, ইনক্লুডিং মমতা ব্যানার্জি অ্যান্ড হার ককাস, এদের ভবিষ্যৎ কিন্তু ঠিকানা হচ্ছে জেল। তালিকা এতদিন প্রকাশ করেনি এই কারণে যে তালিকা প্রকাশ করে যারা যারা পয়সা দিয়েছে, যে নেতাকে পয়সা দিয়েছে, যে টাকা খেয়ে দিদির পার্টির ফান্ড বেড়েছে, এবার তাদের হামলা সামলাবে কে? তাই দিদি সময়টা পার করে নিল। হাইকোর্টের ঘাড়ে দোষ চাপাবে, সুপ্রিম কোর্টের ঘাড়ে দোষ চাপাবে, বলবে চোর ভাইরা আমি তোমাদের বাঁচার চেষ্টা করলাম, দেখো কোর্ট সব গন্ডগোল করে দিল। আগে করলে এর সমস্যা তো হতোই না। শুধু তাই না, এর সমস্যাটা শুনি তো এই সরকারের জন্য। রাতারাতি শুনতে হচ্ছে আমাদের চাকরি চলে গেল, এর থেকে দুঃসহনীয় আর কি হতে পারে? ঘটনাটা তো অনেকদিন ধরেই চলছে, পলিটিক্যাল ন্যারেটিভ তৈরির চেষ্টা।
সিবিআই এতদিন তদন্ত করলো, কাউকে শাস্তি বিধান করতে পারলো না, বলছে নাকি অনেক দুর্নীতি হয়েছে। তারপর সুপ্রিম কোর্ট বলছে দাগিদের তালিকা প্রকাশ করো, সেইখান থেকে মুখ ঘুরিয়ে থাকলো সিবিআই, নিজেদের দায়িত্ব ছিল তারা করলো না, দিল এসএসসির ওপর যে করেই হোক তোমরা প্রকাশ করো। এখন পর্যন্ত সেই 36 না 26 হাজারের মধ্যে জানা যাচ্ছে 1700-1800 নাম আছে নাকি। আমার নিজের ধারণা মামলার রেস শেষ হয়নি, এখনো চলবে অনেক দিন। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আরো একবার কথা বলবো তার সঙ্গে। সুমন, উদ্বেগ বাড়ছে, উৎকণ্ঠাও বাড়ছে, কিছু বুঝছো? কি বুঝছো, কখন বেরোবে? দেখো এই তালিকায় 1803 জন ওএমআরসির জালিয়াতি এবং র্যাঙ্ক জাম্পিং, তার সাথে অ্যাডিশনাল কিছু যোগ হবে, সব মিলিয়ে 1900-র আশেপাশে সংখ্যাটা থাকবে যে তালিকা প্রকাশ হবে, এসএসসি প্রকাশ করবে। এসএসসি এখনও কোনো লিস্ট আপলোড করেনি, প্রকাশ করেনি, কোথাও প্রকাশ করেনি। তবে এসএসসি মনিটরিং করছে, পর্যালোচনা করছে, কিছুক্ষণের মধ্যেই এই তালিকা প্রকাশ হবে এবং সেই তালিকায় যেমনটা তোমাকে বলছিলাম অনেক তৃণমূল নেতা ঘনিষ্ঠ লোকেদের নামও থাকবে, কিন্তু সেই তালিকা এখনও এসএসসি প্রকাশ করতে পারেনি। আজকেই এসএসসি প্রকাশ করবে এমনটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে জানিয়ে এসেছেন। সেক্ষেত্রে এটা এসএসসির কাছে একটা সুপ্রিম কোর্টের কাছে তাদের বক্তব্য রাখার একটা জায়গা। তাই এসএসসি এখনও যেটা আমাদের জানাচ্ছে, আমরা এসএসসি ভবনেই দাঁড়িয়ে আছি, আচার্য সদনে, যেখানে সিদ্ধার্থ মজুমদার কাজ করছেন। এসএসসি এখনও এটা জানাচ্ছে যে আজকেই তালিকা প্রকাশ হবে, কিছুক্ষণের মধ্যেই তালিকা প্রকাশ হবে। তবে কোনো টাইম নিয়ে তারা রেসপন্সিবিলিটি নিয়ে কোনো টাইমের কথা বলতে পারছে না, তার কারণ পর্যালোচনা চলছে, ফুল প্রুফ লিস্ট তৈরির কাজ চলছে। সুমন, আপাতত তোমাকে ধন্যবাদ। তোমার সঙ্গে আবারও আমরা কথা বলবো। সুমন মহাপাত্র আমাদের যেমনটা জানাচ্ছিলেন, আচার্য সদনে তিনি ছিলেন, এসএসসি ভবনে জোর তৎপরতা চলছে, কারণ সিদ্ধার্থ মজুমদার তিনি সেখানে অনেকক্ষণ আগেই পৌঁছে গিয়েছেন এবং এসএসসির তরফ থেকে যেটা পরিষ্কার জানানো হচ্ছে আজই দাগিদের তালিকা প্রকাশ হবে, কিন্তু কখন নির্দিষ্ট করে সেই সময়টা এখনো জানা যাচ্ছে না। আমাদের নজর রয়েছে সেদিকে। আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে দেবে TV9 বাংলায়। পরের খবর, চাকরি চুরির অভিযোগ, জীবনকৃষ্ণ সাহার জেল হেফাজত। আর কাজ গড়াতেই কেঁদে ভাসালেন বরঙ্গার তৃণমূল বিধায়ক। জীবনকৃষ্ণ সাহার অ্যাকাউন্টে 1,20,00,000 টাকার লেনদেন, দুর্নীতির টাকা আলুর ব্যবসায় খাটিয়েছেন তিনি। আদালতে দাবি ইডির। 12ই সেপ্টেম্বর পর্যন্ত বরঙ্গার তৃণমূল বিধায়ককে জেল হেফাজতের নির্দেশ বিচার ভবনের। এরকম সম্পত্তির কথা বলা হচ্ছে বিভিন্ন নামে, এবং বাবা দেখছি বিভিন্ন বিষয়। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর পর গত 25শে অগস্ট জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে ইডি। তারপর থেকে ইডি হেফাজতে ছিলেন বরঙ্গার তৃণমূল বিধায়ক। আদালতে ইডির দাবি, জীবনকৃষ্ণ সাহা তদন্তে সহযোগিতা করছেন না, প্রশ্নের উত্তর দিচ্ছেন না, তাকে ইডি হেফাজতে রেখে লাভ নেই, জেল হেফাজতে পাঠানো হোক। ইডির এই সওয়ালের পর জীবনকৃষ্ণ সাহাকে জেল হেফাজতে নির্দেশ দেয় বিচার ভবন। ছবি দেখাচ্ছিলাম আপনাদের, ব্যবসা করে টাকা করেছি, কোর্টে ঢোকার সময় এই কথা বলেন জীবনকৃষ্ণ সাহা। শুনুন। 10 বছর ধরে ব্যবসা করে, আচ্ছা বলুন 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 10 বছর ব্যবসা করে ম্যাডাম বিজনেস পরিবার পিসিনা নাকি সম্পত্তি কিনেছিলেন। জীবনকৃষ্ণকে চাকরি বিক্রির এজেন্ট বলে স্বীকার করে নিলেন তাঁরই আইনজীবী। আমার মক্কেল থার্ড লাইন এজেন্ট, কোর্টে দাবি জীবনের আইনজীবী। চাকরি বিক্রির আসল যারা, তারা জামিন পেয়ে গেছে বলেও আদালতে দাবি করেছেন জীবনের আইনজীবী। চাকরি প্রার্থীদের থেকে বিপুল অঙ্কের টাকা তোলার অভিযোগ উঠেছে বরঙ্গার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। দুর্নীতির কেলেঙ্কারি থেকে হাত ধুয়ে চাইলেও কোর্টে তারই আইনজীবীর সওয়ালে আরও বিপাকে তৃণমূল বিধায়ক। আরও একবার আপনাদেরকে জানাই যে এই মুহূর্তে জীবনকৃষ্ণকে চাকরি বিক্রির এজেন্ট বলে স্বীকার করে নিলেন তারই আইনজীবী। শুনুন। ইডি ডিমান্ড আজকে জেসি চেয়েছে, 6 দিনের বিশেষ কিছু ডেভেলপমেন্ট দেখলাম না। এই মামলাতে অন্য যারা, যদি আমার মক্কেলকে লাইন নাম্বার 3-তে রাখা যায়, লেয়ার নাম্বার 3-তে রাখা যায়, তো লেয়ার নাম্বার 2-1 তাদের এগেনস্টে কমপ্লেন ফাইল হয়েছে, তারা এসছেন এবং বেল নিয়ে গেছেন। তো সেই দুবার আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন, আমার কাছ থেকে ডকুমেন্টস নিয়েছেন। তৃতীয়বার আমাকে ডেকে তার এক্সপ্লেনেশন চাইতে পারতেন, অর্থাৎ তার ব্যাখ্যা চাইতে পারতেন, তো তারা চাননি। তাদের কাছে পাওয়ার আছে, তো তার পাওয়ারের অ্যাপ্লাই করেছেন। একটা সিদ্ধান্ত নেব যে আগামী দিনে আমরা বেল ফাইল করছি কিনা এবং কবে করছি। ডেফিনেটলি তো আমরা বেল ফাইল করব। সুজয় পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সুজয়, আইনজীবীর যা বক্তব্য তাতে তো মক্কেলি বিপাকে পড়ে গেলেন আরো।
দেখো মঞ্জুরা, তুমি যদি তার কথাটি স্পষ্টভাবে শোনো এবং আদালতে তার শুনানিতে যিনি যেটা বলেছেন, তিনি কিন্তু সরাসরি কোথাও বলেননি যে তার মক্কেল এজেন্ট রয়েছেন। তিনি বলছেন যে যদি হয়ে থাকেন, অর্থাৎ ইডি যে অভিযোগ এনেছে সেই অভিযোগকে যদি অভিযোগের নিরিখে দেখা হয় তাহলে প্রথম সারিতে যারা ছিল তারা জামিন পেয়ে গিয়েছে, কিন্তু তৃতীয় সারিতে মানে ইডি যে অভিযোগ এনেছে তাতে এর আগেও অন্যান্য এজেন্টরা রয়েছে যাদেরকে গ্রেফতার করেছিল সিবিআই, যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যারা গ্রেফতার হয়েছে, জামিন পেয়েছে। তার পরবর্তী ধাপে অর্থাৎ থার্ড লেয়ারে বা তৃতীয় স্তরে রয়েছেন জীবনকৃষ্ণ সাহা, সেই যুক্তি বলতে চেয়েছেন। অর্থাৎ সরাসরি না বললেও তার কথার মানে যদি বের করা হয় সেক্ষেত্রে কিন্তু মানেটা দাঁড়াচ্ছে যে তার মক্কেল ও ঘুরপথে এজেন্ট। যদিও তার দাবি যে তিনি কোথাও তার মক্কেলকে এই চাকরি বিক্রির এজেন্ট হিসেবে দাবি করেননি, তিনি উদাহরণটিকে ইডি যেভাবে দেখছে তদন্তটিকে সেই যুক্তিটাকে তিনি ব্যাখ্যা করেছেন। মঞ্জিরা, ধন্যবাদ তোমাকে। ভালো করে নাও চাকরি, এই কি ছিল বরং তৃণমূল বিধায়কের চাকরি চুরির মন্ত্র। চাকরি না পেয়ে জীবনকৃষ্ণের কাছে টাকা ফেরত চাওয়ার ভিডিও ভাইরাল, আর তা নিয়েই শোরগোল। সোফায় বসে বরং তৃণমূল বিধায়কের ভাইরাল ভিডিও, জীবনকৃষ্ণের কাছে টাকা ফেরতের অনুরোধ। উল্টো দিকে বসা ব্যক্তির 4 লাখের মধ্যে অন্তত 2 লাখ টাকা ফেরত দিন বরং বিধায়কের কাছে দাবি ওই ব্যক্তির। টাকা কোথায় পাবো? আমার ঘরে এসে খুঁজে দেখে নাও, যখন বলবো তখন এসো বলতে শোনা যাচ্ছে জীবনকৃষ্ণ সাহাকে। জীবনকৃষ্ণের দ্বিতীয়বার গ্রেফতারের আবহেই ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। এই ভিডিওর সত্যতা যাচাই করেন TV9 বাংলা। ভিডিও সামনে এসছে, টাকা চাইছে ক্যান্ডিডেট রুজুমন্দা, পুরনো সব বাজে ভিডিও, পুরনো সব বাজে ভিডিও, পুরনো সব বাজে ভিডিও খামছে তো আপনার কাছে। ইডিটা বাকি ছিল, ইডিটা হলো, ইডিটা বাকি ছিল আমার, ইডিটা হলো। টাকাগুলো নষ্ট হয়ে গেছে, আমার ভদ্রমাস ছিল, আমাদের ব্যক্তিগুলো বিক্রি করা টাইম দিতে। আপনি বললেন 4 লাখের মধ্যে 2 লাখও দেবো, তাই বললেন। কালকে এরকম প্রোগ্রাম হবে, সেটা তো আমি বললাম। আমি বললাম শরীর খারাপটা কবে থেকে আমরা বলছি 2 লক্ষ টাকা। 4 লাখের মধ্যে 2 লাখ দেন অন্তত আপাতত। 2 লাখ টাকা দেন প্লিজ, প্লিজ স্যার। আমি স্যার আপনার ভিডিও সামনে এসছে, টাকা চাইছে ক্যান্ডিডেট রুজুমন্দা, পুরনো সব বাজে ভিডিও, পুরনো সব বাজে ভিডিও, পুরনো সব বাজে ভিডিও খামছে তো আপনার কাছে। না, বিচ্ছেদ আর হলো না। শোভনের ডিভোর্সের মামলা খারিজ করেছে আদালত। খারিজ হয়েছে রত্নার একসঙ্গে থাকার আর্জিও। শোভন বৈশাখীকে একযোগে আক্রমণ শানালেন রত্না চট্টোপাধ্যায়। শ্বশুরবাড়ির সদস্যরাও রায়ের পর আনন্দিত। এটাই নৈতিক জয়। ঘরে বসে শোভনের সময় কাটছে, এটাই তার শাস্তি বলেন রত্না চট্টোপাধ্যায়। শোভনকে মুক্তি দিন বৈশাখীর কাছে অনুরোধ শোভন পত্নীর। 22 বছরের সংসার, 2 ছেলে মেয়ে, কারোর যদি হঠাৎ করে মনে হয় যে তিনি সংসার ছেড়ে দেবেন এবং অন্য কারোর সঙ্গে তিনি বসবাস করবেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমার বিরুদ্ধে যা এনেছে তিনি তা একটা কিছু প্রমাণ করতে পারেননি। শ্বশুরবাড়ি আমার সঙ্গে থেকেছে, আজও শ্বশুরবাড়ির লোকেরা অত্যন্ত আনন্দিত রায়ের পর। আমার কাছে নৈতিক জয় হলো ওটাই। আমি তো লড়াইটা আরো ওর জন্য বেশি করেছি যে আমার ছেলে মেয়ের যে সম্মানহানি হয়েছে সমাজে, সেই 8টা বছরের সময় শোভন চ্যাটার্জি পারবে ফিরিয়ে দিতে? 18 সালের নভেম্বর, 1টা বছর, ভগবান 1টা বছর সময় দিয়েছে, তার মধ্যে ওনার সব কিছু শেষ হয়ে গেছে। সব সেই 18 সালের নভেম্বর থেকে আজ পর্যন্ত ওনার কিন্তু ঘরে বসেই সময় কাটছে। এটাই ওনার জন্য শাস্তি, ভগবান এটাই ওনাকে শাস্তি দিয়েছেন। আমি রিকোয়েস্ট করছি বৈশাখী দেবী, আপনি মুক্তি দিন। আপনার কাছে আমি হাত জোর করে বলছি, ভদ্রলোককে মুক্তি দিন, দিয়ে ওনাকে ওনার জীবনে ফিরিয়ে আবার ওনার কাজে ফিরতে দিন। আপনার জন্য ভদ্রলোক শেষ হয়ে গেছে। রায়টা আদতে কি মনে হচ্ছে, কার পক্ষে গেছে, আপনার না রত্না চট্টোপাধ্যায়? সত্যি এক বিচিত্র রায়। এ বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না, কি রায় হলো, আমার কাছে এখনও রায়টা পরিষ্কার নয়। একসঙ্গে থাকার আবেদনটা যদি রিজেক্ট হয়, তার অল্টারনেটিভ তো
বিচ্ছেদ ছাড়া কিছু হতে পারে না। যে সিদ্ধান্ত একদিন 12ই সেপ্টেম্বর নিয়েছিলাম, দুজনে হাত ধরেছিলাম, আজকে সেটাকে না সম্পূর্ণভাবে একটা প্রপার সিল পড়লো, সোশ্যাল সিল, লিগাল সিল, সমস্ত। আর এই বিবাহের যে বন্ধনটা আইনত একটা সুতো সরুই, সেটাকে কিভাবে ছিন্ন করতে হয় সেটা দেখব। যে আদালতে যেভাবে উচ্চতর জায়গায় এটাকে শর্ট আউট করা যায়, এই তোড়ই আমি তীরে কিন্তু ভেরাবই। যে সম্পর্কটা প্রাণহীন, যে সম্পর্কের মধ্যে ভালোবাসা নেই, সেখানে দুটো অবয়ব পড়ে আছে, কোন অবয়বটা কখন দাহ হবে সেটার অপেক্ষায়। তো এই ধরনের সম্পর্কের কি ভ্যালু আছে আমি জানি না। আমার সঙ্গে শোভনের যদি সম্পর্ক এরকম কখনো তলানিতে আসে, তাহলে আমি নিজেই ওকে মুক্তি দিয়ে বলবো, আমি অ্যাটলিস্ট কখনো আটকাবো না। দক্ষিণবঙ্গের বহু জেলায় পেট্রোল পাম্পে জ্বালানি সংকটের আশঙ্কা। হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসের সংস্কারে যান নিয়ন্ত্রণ পুলিশের নতুন নির্দেশিকায় মৌরিগ্রাম তেল ডিপোয় কর্মবিরতি, ট্যাঙ্কার চালক এবং খালাসিদের কর্মবিরতিতে বন্ধ তেল সরবরাহ। তেল সংকটের মুখে 24 পরগনা, হাওড়া সহ একাধিক জেলা। এমনই আশঙ্কা ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের। কর্মবিরতির জেরে মৌরিগ্রাম ডিপোয়ে আটকে 300-র বেশি ট্যাঙ্কার। আমরা আমাদের সবাই এখানে বন্ধ করেছি আমরা পুলিশের হ্যারাসমেন্টের জন্য, ঠিক আছে? যে আমরা এরকম গাড়ি চালাচ্ছি, রাস্তাঘাটে বেরোলেই পুলিশ কেস দিচ্ছে আমাদের, ঠিক আছে? এই জন্য আমরা এখানে সবাই মিলে বন্ধ করা হয়। হ্যাঁ, এখানে তাও মোটামুটি 1000 খানেক গাড়ি হয়ে যাবে। হ্যাঁ, সবাই না বন্ধ করলে একজনের দ্বারাই কি ইন্ডিয়ান অয়েলের কিছু আমরা তো ইন্ডিয়ান অয়েল বন্ধ করিনি, ইন্ডিয়ান অয়েল খোলা আছে। আমরা নিজেরা হ্যারাসমেন্টের জন্য আমরা নিজেরা গাড়ি চালাচ্ছি, লোড করছি। আমাদের সবাই এখানে আমরা আশা করছি, আমরা সিপি সাহেবের কাছে আমি নিজে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, যাব আমরা ম্যাটারটা গিয়ে বোঝাবো, যাতে হাওড়া, হুগলি, কলকাতা গাড়িগুলো ঠিকমতো পৌঁছে। যদি সেকেন্ড উইক যদি বন্ধ থাকে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা নিবেদিতা দিয়ে গাড়িগুলোকে বার করবো। যদি লোডিং না হয় সেক্ষেত্রে হাওড়া কলকাতার পাম্পগুলো তো হাওড়া কলকাতা শুধু না, হাওড়া কলকাতা, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি টোটাল ড্রাই হয়ে যাবে। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।